হুসেইন মোহাম্মদ এরশাদ সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান দীর্ঘ ৯ বছর আঁকড়ে থাকার পর ৯০-এর গণ অভ্যুত্থানের মুখে ক্ষমতা ছাড়তে বাধ্য হন। তার হাতেই গড়া আজকের এই জাতীয় পার্টি। একটু পিছনে ফিরে যায় ১৯৮৩ সালের ডিসেম্বরে এরশাদ রাষ্ট্রপতির দায়িত্ব ভার গ্রহণ করেন। একতরফা ভোটের মাধ্যমে ক্ষমতায় থাকেন দীর্ঘ ৯টি বছর। ১৯৯১ থেকে এ পর্যন্ত প্রতিটি নির্বাচনে প্রধান দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপির কাছে এরশাদ ছিলেন খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি। বাংলাদেশের রাজনীতির দাবার বোর্ডে একসময় স্বাধীন শক্তি হিসাবে আবির্ভূত হয়েছিল জাতীয় পার্টি, কিন্তু সময়ের ব্যবধানে নিজেদের চরিত্র বদল বলেন বা ডিগবাজি বলেন, সেই দল এখন পরিণত হয়েছে এক পুতুলে, যার সুতো টেনে চলে ঢাকার ক্ষমতাসীন শক্তি আর সীমান্তের ওপারের দিল্লি। নিজস্ব শক্তিতে গঠিত দল হিসাবে শুরু হলেও জাতীয় পার্টি দ্রুতই পরিণত হয় ক্ষমতার খেলার এক প্রক্সি টুলে। সাম্প্রতিক সময়ে জিএম কাদেরের ভারতীয় চাপের নতি স্বীকারের খবর শুধু নিশ্চিত করেছে যে সেই অভিযোগ যে বাংলাদেশের বহুদলীয় রাজনীতি আসলে একদলীয় নাটকের পর্দা, আর সেই নাটকের পরিচালক দিল্লি। সুপ্রিয় দর্শক, এই সময়কালটা আমরা বলছি দীর্ঘ ১৭ বছর, যে সময়টা আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল। তখন জাতীয় পার্টিকে এক পুতুল বিরোধী দল করে সংসদে রাখা হয়েছিল, যার যে সরকারের সুতোটা সব সময় ছিল নয়াদিল্লির হাতে। ২০২৪ সালের ৫ই আগস্টের পর জাতীয় পার্টি বড় ধরনের রাজনৈতিক চাপের মুখে পড়েছে। দলটি শেষ পর্যন্ত রাজনীতি করতে পারবে কি পারবে না তা নিয়ে দলের নেতারা চিন্তিত। ইতিমধ্যেই ৫ ভাগে বিভক্ত হয়ে পড়েছে জাপা। গত ২৯ আগস্ট রাজধানী ঢাকায় গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। পরবর্তীতে গণ অধিকার পরিষদের সমাবেশে আইন শৃঙ্খলা বাহিনীর সঙ্গে সংঘর্ষে দলটির সভাপতি নুরুল হক নুরু সহ বেশ কয়েকজন নেতাকর্মী আহত হন। সেদিন রাতে ময়মনসিংহ, নারায়ণগঞ্জ সহ দেশের বিভিন্ন স্থানে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা ভাঙচুর, এমনকি অগ্নিসংযোগ দেওয়া হয়। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জাতীয় পার্টিকে নিয়ে কোনো সুনির্দিষ্ট বক্তব্য দেয়া না হলেও অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান জাতীয় পার্টি নিষিদ্ধের আইনগত দিক খতিয়ে দেখার কথা বলেন সাংবাদিকদের। দর্শক, আমরা একটু পিছনে ফিরে যাই আজ থেকে ১০ বছর আগে। ২০১৪ সালে নির্বাচন ও দিল্লির ভূমিকা কেমন ছিল সে নিয়ে এখন একটু আলাপ করব। ২০১৪ সালে নির্বাচন ছিল দিল্লির হস্তক্ষেপের বড় প্রমাণ। ভোটের আগে ঢাকায় আসেন ভারতের পররাষ্ট্র সচিব সুজাত সিংহ। সরাসরি দেখা করেন এরশাদের সঙ্গে। উদ্দেশ্য ছিল তাকে নির্বাচনে বাধ্য করা। এরশাদ অনিচ্ছুক ছিলেন নির্বাচনে যাওয়ার জন্য, কিন্তু হঠাৎ করে তাকে জনচক্ষুর আড়ালে সিএমএইচে ভর্তি করা হয়। চলে বিভিন্ন ধরনের রাজনৈতিক নাটক, আর এর ফলে আওয়ামী লীগ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ক্ষমতায় থাকে, আর জাতীয় পার্টি বহুদলীয়তার আড়ালে এক প্রহসনের বৈধতা দেয়। ভারতের আধিপত্যের কৌশল কিভাবে কাজ করে জাতীয় পার্টির উপর, সেটা একটু দেখে আসি। জাতীয় পার্টির ঘটনা আসলে একটি বড় ছবির অংশ। ভারত বাংলাদেশের উপর আধিপত্য বজায় রাখতে ব্যবহার করেছে একাধিক কৌশল। কূটনৈতিক অতিক্রম, ঢাকায় বিরোধী দলের রাজনীতিতে সরাসরি হস্তক্ষেপ, দলীয় প্রভাব, ভারত বিরোধী মনে হওয়া নেতাদের সরাতে চাপ, পানি রাজনীতি, ঝুলে থাকা তিস্তা চুক্তি দিয়ে চিরস্থায়ী চাপ তৈরি, সীমান্ত সহিংসতা, বিএসএফ এর হাতে বাংলাদেশিদের হত্যা অথচ আওয়ামী লীগের নীরবতা, বাণিজ্যিক দখল, বাংলাদেশকে বন্দিবাজারে পরিণত করার চেষ্টা। এসবই ছিল হেজেমনিক স্ট্যাবিলিটি থিওরির বাস্তব উদাহরণ, যেখানে বড় শক্তি জোর জবরদস্তি ও অভিজাত শ্রেণী নিয়ন্ত্রণের মাধ্যমে প্রভাব বিস্তার করে। বর্তমান প্রেক্ষাপট ও প্রধান উপদেষ্টার অন্তর্বর্তীকালীন সরকারের উপর কী ধরনের চাপ দিচ্ছে নয়াদিল্লি। ২০২৪ সালের জুলাইয়ে শেখ হাসিনার পতনের পর ভারত তাদের কৌশল বদলিয়ে ফেলে। এবার লক্ষ্যবস্তু ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। আন্তর্জাতিক অঙ্গনে ডক্টর ইউনূসকে ভারত বিরোধী
আখ্যা দেওয়ার অপচেষ্টা হচ্ছে। গণমাধ্যমে প্রচার করা হচ্ছে অন্তর্বর্তী সরকারের বানানো সব দুর্বলতার কল্পকাহিনী, যা বেশিরভাগ সময় ফেক বলে প্রমাণিত হয়েছে। অর্থনৈতিক অস্ত্র ব্যবহার করা হচ্ছে চুক্তি ঝুলিয়ে রাখা, জ্বালানি সরবরাহে টানাপোড়েন, প্রান্তিক রাজনৈতিক গোষ্ঠীকে মদদ দিয়ে অস্থিরতা উস্কে দেওয়া। এর সব কিছুই লক্ষ্য একটাই, একটি স্বাধীন বাংলাদেশের নেতৃত্বকে দুর্বল করে দিল্লির প্রভাব টিকিয়ে রাখা এবং আওয়ামী লীগকে বাংলাদেশের রাজনীতিতে ফিরিয়ে আনার অপকৌশল। সার্বভৌমত্বের উপর হুমকি। বাংলাদেশের স্বাধীনতা অর্জিত হয়েছিল রক্তের বিনিময়ে একটি সার্বভৌম রাষ্ট্র গড়ার স্বপ্ন নিয়ে। যদি একটি বিদেশি শক্তি নির্ধারণ করতে পারে কে মন্ত্রী হবেন, কোন দল বেঁচে থাকবে, তবে আমাদের সার্বভৌমত্ব কি কেবল কাগজের ঘোষণায়? জি দর্শক, আমরা গত 17 বছর এবং এর আগেও যতবার বাংলাদেশ আওয়ামী লীগ সরকারে ছিল ভারতের ভূমিকার কথা বলছি। জাতীয় পার্টির ঘটনা কেবল একটি দলের গল্প নয়, এটি বাংলাদেশের রাজনৈতিক স্বাধীনতার গল্প। আজকে সতর্কবার্তা হলো, যদি আমরা এখনই সচেতন না হই তবে আমাদের গণতন্ত্র, আমাদের ভবিষ্যৎ থেকে যাবে বিদেশি দাবার বোটে এক একটি গুটি হয়ে। মনে রাখতে হবে, বাংলাদেশের ভবিষ্যৎ বাংলাদেশের জনগণের হাতে। সুপ্রিয় দর্শক, আজ এখানেই বিদায় নিচ্ছি। ফের দেখা হবে। ততক্ষণ ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আর আমাদের ভিডিওগুলো লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলাম আমি, কাজল হায়দার। ধন্যবাদ সবাইকে।